যে কোনো মুহূর্তে লেবাননে স্থল অভিযান শুরুর হুমকি ইসরায়েলের। 3 দিনের বিমান হামলায় 6 শতাধিক প্রাণহানি, বাস্তুচ্যুত 5 লাখের মতো। লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে উদ্বেগ বিশ্ব নেতাদের। সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিবের। তেল আবিবের পক্ষেই সাফাই যুক্তরাষ্ট্রের। আক্রান্ত হলে পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক হামলার হুমকি পুতিনের। কিয়েভের আভ্যর ড্রোন হামলা রুশ বাহিনীর। শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো, সাথে আছি আমি জান্নাতুল কলি। লেবাননে শুরু হবে যে কোনো সময় স্থল অভিযান, এমন পরিকল্পনা স্পষ্ট করলেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হাভেলি। উত্তরাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়েছে 2টি রিজার্ভ ব্রিগেড। অব্যাহত ভয়াবহ বিমান হামলা, গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 72 জন, আহত প্রায় 400। 3 দিনের অভিযানে লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6 শতাধিক। ইসরায়েলের বিরতিহীন বিমান হামলায় কাঁপছে লেবানন। বোমার আঘাতে বিধ্বস্ত বেসামরিক স্থাপনা, বাড়িঘর। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আরও কয়েকশো ঘাঁটি টার্গেট করে হয়েছে হামলা। আকাশপথের পাশাপাশি এবার জোরে সোরে স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, স্পষ্ট করলেন দেশটির সেনাপ্রধান। প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে, সীমান্তে জড়ো করা হয়েছে প্রয়োজনীয় ট্যাঙ্ক ও অস্ত্র সরঞ্জাম। মোতায়েন হয়েছে আরও 2টি রিজার্ভ ব্রিগেড। উত্তরে ইসরায়েলের সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সাক্ষাৎ করেছেন সেনাদের সাথে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেট উঠছে। আমরা সারাদিন হামলা চালিয়ে যাচ্ছি, প্রতিটি জায়গা টার্গেট করেছি। একই সাথে হিজবুল্লাহর অবস্থান ধ্বংস ও স্থল অভিযানের পরিস্থিতি তৈরির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য স্পষ্ট, সেজন্য শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করতে হবে আমাদের। শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তিমত্তা ও কৌশল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবকিছু নিয়ে বিস্তারিত বলা যাবে না, তবে একটি বিষয় নিশ্চিত করতে পারি, উত্তরের বাসিন্দাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরাতে অঙ্গীকারবদ্ধ আমরা। হিজবুল্লাহর ওপর এমন আক্রমণ করেছি যা তারা কল্পনাও করতে পারেনি। লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে 5 লাখ মানুষ। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঘরবাড়ি ছেড়েছে 70,000। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হামলার জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, লেবাননের পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো, আর সে কারণে বৈরুত থেকে আমাদের সহকর্মী বাবু সাহা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাবু, একটু জানাবেন, হামলা পরবর্তী উদ্ধার তৎপরতা সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? একই সাথে জানতে চাই যে বাংলাদেশিদের কোনো হতাহতের খবর আছে কিনা আপনার কাছে? কোলে এই মুহূর্তে স্থানীয় সময় 1:30 ঠিক আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি, এই মহাসড়কটি কিন্তু লেবাননের দক্ষিণ প্রান্ত থেকে বৈরুতে এসে শেষ হয়েছে এবং বৈরুতের অবস্থা অনেকটা স্বাভাবিক এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু যানবাহন স্বাভাবিক নিয়মেই চলছে। পাশাপাশি লেবাননের বিভিন্ন প্রান্তে যে হামলা হয়েছে, সেখানে যে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় অ্যাম্বুলেন্স গুলি কিন্তু তারা উদ্ধার কর্মীরা কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। তবে বৈরুতের অবস্থা অনেকটা স্বাভাবিক আছে বলা যায়, কিন্তু লেবাননে কিন্তু এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং এই হামলায় কিন্তু আহত এবং নিহতদের সংখ্যা অনেকটাই বেড়ে চলছে। বাংলাদেশিরা এখন পর্যন্ত আহত বা নিহত আর খবর পাওয়া যায় নাই। তবে বাংলাদেশ দূতাবাসের সাথে এ বিষয়ে আলাপ করে জানা গিয়েছে যে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে এবং যারা বিভিন্ন দক্ষিণ প্রান্তে ছিল তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ তারা বিভিন্ন জায়গায় আশ্রয় দিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের খাওয়া দাওয়া ইত্যাদি কিন্তু তারা ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটিরা তাদের সেবা দান করছে। তবে লেবাননে এই হামলা কতদিন চলবে বা আরো এই হামলার পরিধি বাড়বে কিনা, এই বিষয়ে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা
অনেকটাই চিন্তিত, এবং এই হামলা যদি আরো বেশি দিন অব্যাহত থাকে তাহলে কিন্তু লেবাননের লক্ষাধিক বাংলাদেশি তারা অনেকটাই আতঙ্কে ভুগবে, এমনটাই মনে করছে কিন্তু বাংলাদেশিরা। ধন্যবাদ আপনাকে বাবু, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানালেন। যাচ্ছি পরের খবরে। লেবাননের সংঘাত পুরো বিশ্বে বিপর্যয় ডেকে আনবে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ মহাসচিব। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বিশ্ব নেতারা। ইসরায়েলের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস আখ্যা দিয়েছে চীন। তবে তেল আবিবের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সমাধানই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর একমাত্র উপায় বলে একমত বিশ্ব নেতারা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সমাগমের মধ্যেই নিরাপত্তা পরিষদে আয়োজিত হলো বিশেষ বৈঠক। এজেন্ডা মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি। গাজার পাশাপাশি এখন নতুন উদ্বেগ লেবানন। যে কোনো মূল্যে থামাতে হবে যুদ্ধ, একমত জাতিসংঘের সদস্যরা। কূটনৈতিক সমাধানই একমাত্র পথ বলছেন নেতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ভিত্তিতে 21 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের পরিকল্পনা সাজাচ্ছে ফ্রান্স। গেল কয়েকদিন ধরে লেবাননে 21 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা করছে ফ্রান্স। আশা করছি বেসামরিকদের জীবনের কথা চিন্তা করে এটি বাস্তবায়নে সাহায্য করবে বিবাদমান দুপক্ষই। এরই মধ্যে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। যুদ্ধ বন্ধের তাগিদ দিলেও বরাবরের মতো ইসরায়েলের পক্ষেই সাফাই গাইল যুক্তরাষ্ট্র। বেসামরিক হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে এই পরিস্থিতির জন্য হিজবুল্লাহকেই দায়ী করল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের সব পক্ষের সাথেই নিবিড়ভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই, বৃহৎ স্বার্থে যুদ্ধ বন্ধ করা। লেবাননে শত শত বেসামরিক নিহতের ঘটনায় আমরা মর্মাহত। তবে এত হতাহতের মূল উৎপত্তি কোথায় তা ভুললে চলবে না। হিজবুল্লাহর হামলার কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। বৈঠকে ইসরায়েলের কড়া সমালোচনা করেন চীনের প্রতিনিধি। তেল আবিবের কার্যকলাপ আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও আইনের প্রতি উপহাস, এমন মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে আরেকটি যুদ্ধের ভার বহন করা সম্ভব নয় মধ্যপ্রাচ্যের পক্ষে। যখন সেখানে শান্তি ফিরিয়ে আনতে আলোচনায় বসেছে বিশ্ব নেতারা, সে সময় যুদ্ধ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এটি আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি উপহাস ছাড়া আর কিছু নয়। লেবাননের সংঘাত পুরো বিশ্বের জন্যই ডেকে আনবে ভয়ঙ্কর পরিস্থিতি, সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। লেবানন নরকে পরিণত হয়েছে। যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে সব ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করতে হবে, নইলে পুরো বিশ্বই বিপর্যয়ের মুখে পড়বে। লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না বিশ্ব। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর নিরাপত্তা পরিষদে গৃহীত রেজুলেশন 1701 এর বাস্তবায়ন এই সংঘাত থেকে উত্তরণের পথ বলে মনে করছেন অনেকে। ওই রেজুলেশন অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীমুক্ত রাখতে দেশটির সেনাবাহিনীকে সাহায্য করবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। তেল আবিবে মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে ছোড়া মিসাইলে বিস্তারিত প্রকাশ করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি ছোড়া হয়েছে স্বল্প পাল্লার কদর 1 ব্যালিস্টিক মিসাইল। 190 কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে 500 কেজি বিস্ফোরক। কৌশলগত সার্ফেস টু সার্ফেস মিসাইলিস্ট মোট ওজন প্রায় 3000 কেজি। এই প্রথম ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যদিও মিসাইলটির ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করেছে ইসরায়েল। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ড্রোন ছুড়ল ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। বুধবার রাতে দেশটির ইলাদ শহর লক্ষ্য করে অন্তত 2টি ড্রোন ছোড়া হয়েছে। এক বিবৃতিতে এমন হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এর মধ্যে একটি ড্রোন ভূপাতিত করা হলেও অপরটি আঘাত হানে শহরের বন্দর এলাকায়। তেল আবিব জানায় ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে অন্তত 2 জন। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার শুরুর পর কয়েক দফা ইসরায়েলকে লক্ষ্য করে ইরাক থেকেও হামলা চালানো হয়েছে। এর আগে ইসলামিক রেজিস্ট্যান্সের একাধিক হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির। গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে পুরোপুরি স্পষ্ট হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা।
ইসরায়েলকে থামাতে এই কাউন্সিল কোনো ভূমিকাই রাখতে পারছে না। বেশিরভাগ দেশ সমর্থন দেওয়ার পরও কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ভ্যাটো ক্ষমতার কারণে আটকে গেছে ইসরায়েলি বিরোধী অনেক প্রস্তাব। আর তাই স্থায়ী সদস্যদের এমন একচেটিয়া ভ্যাটো ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা কাউন্সিল সহ জাতিসংঘের সময়োপযোগী সংস্কারের দাবি তুলেছেন অনেক দেশ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 1946 সালে যাত্রা শুরু করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গাজায় লাগাতার ইসরায়েলি বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এই কাউন্সিলের কার্যকারিতাই এখন প্রশ্নবিদ্ধ। নিরাপত্তা পরিষদ থেকে জারিকৃত যে কোনো রেজুলেশন মেনে নেওয়া জাতিসংঘের সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এই 5 স্থায়ী সদস্যের যে কেউ ভেটো দিলেই আটকে যাবে যে কোনো প্রস্তাব। জাতিসংঘকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়ারও আছে ভেটো ক্ষমতা। এমন পরিস্থিতির জেরে প্রশ্ন উঠছে পরিষদের কার্যকারিতা নিয়ে। নিরাপত্তা কাউন্সিলের কার্যকর সংস্কারের জোরালো দাবি উঠেছে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠিত পরিষদের সময়োপযোগী পরিবর্তন চায় ব্রাজিল। স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা ও লাতিন অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকার সমালোচনা করেছে দেশটি। 80 বছরের পুরনো সংগঠন হলেও কখনোই জাতিসংঘের যথাযথ সংস্কার হয়নি। এখন পর্যন্ত 4টি সংশোধনী অনুমোদিত হয়েছে, যেগুলো সবই 1963 থেকে 75 সালের মধ্যে। জাতিসংঘের বর্তমান সংস্করণটি মানবাধিকার সংক্রান্ত অনেক চ্যালেঞ্জ মোকাবেলাতেই সক্ষম নয়। আফ্রিকা এবং লাতিন অঞ্চল থেকে স্থায়ী সদস্য না থাকাটা অগ্রহণযোগ্য। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে ভেটো ক্ষমতা বাতিলের দাবি তুলেছেন চিলির প্রেসিডেন্ট। সংস্কারের জোরালো দাবি জানিয়েছে তুরস্ক। 1945 সালের ভূ রাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল জাতিসংঘ। এখন 2024 সাল, মাত্র একটি দেশের ভেটোর কারণে বৈশ্বিক দ্বন্দ্ব সংঘাত নিয়ে রেজুলেশন গৃহীত হয় না। যুক্তরাষ্ট্রের একার কারণে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব গৃহীত হয় না। রাশিয়াও ভেটো ক্ষমতার অপব্যবহার করছে। দুর্ভাগ্যজনকভাবে মানবতার বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নেতৃত্ব দিতে ব্যর্থ জাতিসংঘ। এখন একটি কার্যকর কাঠামো দরকার যা বৈশ্বিক সমস্যার একটি যথার্থ সমাধান দেবে। জাতিসংঘের ব্যাপক সংস্কার প্রয়োজন, বিশেষ করে নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদের কার্যকর সংস্কার চায় মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশ। আফ্রিকা থেকে স্থায়ী সদস্য নির্ধারণের দাবিকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আক্রান্ত হলে পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাথে বৈঠক করেন পুতিন। সেখানে তিনি এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার উপর পরমাণু হামলা হলে তার সমুচিত জবাব দেবে মস্কো। এ সময় পশ্চিমা শক্তির পাশাপাশি ইউক্রেনকেও সতর্ক করেন পুতিন। বলেন, পরমাণু শক্তিধর দেশের সমর্থন পাওয়ার জন্য কোনো দেশের ওপর হামলা চালায় তাহলে পরমাণু হামলা চালানো হবে সেক্ষেত্রেও। সম্প্রতি ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন, সেগুলো রাশিয়ার হামলায় চালাতে ব্যবহার করা নিয়ে জল্পনা কল্পনা বেড়েছে। পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে রাশিয়ার অবস্থান পরিষ্কার। পরমাণু শক্তিধর কোনো দেশ যদি আমাদের উপর হামলা করে তাহলে আমরাও পরমাণু অস্ত্রের মাধ্যমেই জবাব দেব। ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় ডজনের বেশি ড্রোন। শহর কর্তৃপক্ষ জানায় এতে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এছাড়াও দাবি কয়েক ঘণ্টা ব্যাপী এই হামলায় 20টির মতো গাড়ি এবং গ্যাস পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। গত 2.5 বছর ধরেই নিয়মিত ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে ঝাপরজিয়ায় গাইডেড বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত 8 জন আহত হয়েছেন।
আখত সাগরে চলছে রাশিয়া এবং চীনের যৌথ সামরিক মহড়া। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করতে আয়োজিত এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের শতাধিক সামরিক নৌযান, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, মিসাইল বোটের পাশাপাশি সাবমেরিনও রয়েছে। এতে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি সাবমেরিন ধ্বংসের প্রশিক্ষণও চালানো হয়। এই মহড়ায় মূলত রাশিয়া এবং চীনের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রভাব বাড়াতেই এই মহড়া। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বে গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার অধিবেশনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলেছেন তিনি। পাশাপাশি বিধ্বস্ত জনপদে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে সানচেজ বলেন, গাজার জনগণের প্রতি স্পেনের সমর্থন অব্যাহত থাকবে। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। পাশাপাশি ইউক্রেনকে নতুন করে 14 মিলিয়ন ইউরোর মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘের এক বৈঠকে তিনি এই দাবি জানান। এছাড়া জম্মু কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে তিনি নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। We must compel Israel to halt its genocidal war in Gaza. আমরা যে প্যাক্ট ফর ফিউচার চুক্তির অনুমোদন দিয়েছি সেটি রক্ষা করা আমাদের দায়িত্ব, নয়তো ভবিষ্যৎ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। আর তাই প্রথমেই আমাদের গাজায় গণহত্যা এবং লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে। ইসরায়েলের উপর বাণিজ্য সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জারি হয়েছে রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতিপথ পরিবর্তনে বাধ্য হয় অনেক ফ্লাইট। আর বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের রাজধানীতে বুধবার বিকেলে থেকে শুরু হয় এই ভারী বৃষ্টি। 5 ঘন্টায় গড়ে 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতাও, তলিয়ে যায় রাস্তাঘাট। তীব্র যানজটের কারণে অচল অবস্থাও তৈরি হয়। রেল স্টেশন ডুবে যাওয়ায় বিঘ্নতা ঘটে ট্রেন চলাচলেও। আর চরম ভোগান্তিতে পড়েন সেখানকার বাসিন্দারা। নিচু এলাকাগুলোয় অনেক বাড়িঘরে পানিও ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। খোলা ম্যানহোলে পড়ে ঝর্ণায় তলিয়ে এবং বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। চার দশকেরও বেশি সময় পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন। বুধবার সকালে প্রশান্ত মহাসাগরে ছোড়া হয় ICBM। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল 8:45টার দিকে এই পরীক্ষা চালিয়েছে বাহিনীটি। একটি নকল ওয়ারহেড ছিল তাতে। সমুদ্রের নির্ধারিত অংশেই পড়েছে ক্ষেপণাস্ত্রটি এবং পরীক্ষাটি নিজেদের বার্ষিক পরিকল্পনার অংশ বলে চালিয়েছে চীন। যথাযথ আন্তর্জাতিক আইন অনুসরণ করা হয়েছে বলেও দাবি তাদের। সাধারণত নিজেদের আকাশসীমার মধ্যে এ ধরনের পরীক্ষা চালিয়ে থাকে বেইজিং। 1980 সালের পর আন্তর্জাতিক জলসীমায় এটাই তাদের প্রথম ICBM এর পরীক্ষা। জাপানের দাবি, এর আগে সতর্ক করেনি চীন। উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।